নিশা, সব দিক ঠিকঠাক আছে? হ্যাঁ স্যার। ওনারা চলে এসেছেন? কাম। ভাই অমিত, ভাই আমার ঠিক লাগছে তো? গত আধ ঘন্টা ধরে দেখছি তুই তোর হেয়ার স্টাইলই ঠিক করে যাচ্ছিস। আরে ব্যাপারটা কি? ভাই সোনাক্ষী ম্যাডাম আসছে না, ওর জন্য তো করতেই হবে না? হ্যাঁ হ্যাঁ, এখানকার সবাইকে ছেড়ে দিয়ে তোর হেয়ার স্টাইলটাই তো উনি দেখবেন না? কিন্তু আমার জানিস তো, ইমরানের সাথে দেখা করার জন্য এক্সাইটমেন্ট হচ্ছে। তুই ইমরানের সঙ্গে দেখা কর, আমি সোনাক্ষীর সঙ্গে দেখা করছি। এ ভাই তুই যা। বন্ধুরা, যে সময়ের জন্য আপনারা অপেক্ষা করেছিলেন সেই সময় উপস্থিত, কারণ ইমরান এসে গেছেন। গুড মর্নিং মিস্টার ইমরান, এমন বলা হয় যে মানুষ তখনই সফল হয় যখন সে সময়ের মর্যাদা দেয়। তাহলে আপনি আমাদেরকে এত অপেক্ষা করালেন কেন? দাদা, আমাদের ব্যবসায় একটা কথা আছে, মানুষ তখনই বড় হয় যখন বড় বড় লোকেরা তার জন্য অপেক্ষা করে। ইমরান, হ্যাঁ বলুন। এর আগে আপনাকে অ্যাকশন হিরো হিসেবে দেখিনি। মনে হয় এই সিনেমাটার পরে আপনি আপনার মামার মতো কমপ্লিট অ্যাক্টরের ক্যাটাগরিতে আসবেন। একদম ঠিক বলেছেন আপনি। আমি তারা দেখার জন্য নয়, তারা ছোঁয়ার জন্য তৈরি হয়েছি। ইমরান ভাই। হ্যাঁ বলুন। স্যার, আপনার ট্রেলারও দেখে নিয়েছি আর আপনাকেও দেখে নিয়েছি, কিন্তু সোনাক্ষী ম্যাডাম কোথায় গেলেন? আমাদের বোকা বানালেন না তো? না না, এরকম হতেই পারে না। কি হতে পারে না স্যার? কি হতে পারে না? মানে হিরো আসবে আর হিরোইন আসবে না? ব্যাস, আর কিছুক্ষণ আপনারা অপেক্ষা করুন, আপনাদের সমস্ত উৎকণ্ঠার জবাব দিতে উনি এক্ষুনি চলে আসবেন। আমি বলেছিলাম যে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাই, মুম্বাইয়ের ট্রাফিকও না। আমার ব্যাগটা দাও। ইয়েস ম্যাম। কতক্ষণ হলো প্রেস কনফারেন্সে? এই তো সবে শুরু হয়েছে। ম্যাম, আপনার জুয়েলারিগুলো বাইরে রাখা আছে। তো ঠিক আছে, তোমরা যাও, আমি 5 মিনিটের মধ্যে আসছি। ইমরান স্যার, আচ্ছা আপনার তো বিয়ে হয়ে গেছে, জীবনের এই নতুন অধ্যায়ের এক্সপিরিয়েন্সটা কেমন স্যার? কথায় আছে, পুরুষের জীবনকে স্বর্গ বানায় তাদের স্ত্রীয়েরা, আর পুরুষকে স্বর্গে পাঠাতেও সিদ্ধহস্ত তাদের স্ত্রীয়েরা। আচ্ছা স্যার, অক্ষয় স্যারের সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? খুব ভালো। দেখুন, উনি একজন খুব ভালো অভিনেতা আর তার সঙ্গে বড় মনের মানুষ। আমি আর সোনাক্ষী, আমরা দুজনে ওনার থেকে অনেক কিছু শিখতে পেরেছি। কে? শীতল? কে ওখানে? উত্তর দিচ্ছ না কেন? আরে কে ওখানে? আরে দরজাটা খোলো। নিশা, সোনাক্ষী এখনো পর্যন্ত রেডি হয়নি। স্যার, উনি বলেছিলেন যে উনি 5 মিনিটের মধ্যে আসছেন। আমি চেক করে আপনাকে বলছি। আমি নিজেই যাচ্ছি তোমার সঙ্গে। কে বাইরে? কে ওখানে?
সোনাক্ষী দেবী! সোনাক্ষী! সোনাক্ষী, কি হয়েছে? স্যার, গুলিটা মাথার ঠিক মাঝখানে মারা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই ও মারা গেছে। দেখো কোনো আইডেন্টিফিকেশন আছে কিনা, ওটাও দেখি। বন্দুক? মাই গড, বন্দুকের সমস্ত গুলিগুলো একই রকম ভাবে রয়েছে। তার মানে এও এখানে কোনো ঝামেলা করতেই এসেছিল, কিন্তু অন্য কেউ একেই মেরে দিয়েছে। স্যার, যদি এই বন্দুকটা এর হয় তাহলে বন্দুকটার লাইসেন্স থেকে আমরা জানতে পারবো যে এই লোকটাকে। হ্যাঁ সচিন, খোঁজ করো এই বন্দুকটা কার নামে রেজিস্টার্ড, আর এখানে আশেপাশে কিছু পাও কিনা তাও দেখো। স্যার। স্যার, যখন একে খুন করা হয় তখন ঘরে শুধু সোনাক্ষী ম্যাম ছিলেন। আচ্ছা, ওকে ডেকে পাঠাও। স্যার। স্যার, এর কাছে তো দেখছি কোনো আই কার্ড জাতীয় কিছু নেই। সোনাক্ষী ম্যাম, আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করতে হবে, প্লিজ ভেতরে আসুন। স্যার। আসুন, আপনি একটু শুরু থেকে বলুন, ভেবে এখানে এক্স্যাক্টলি কি হয়েছিল। আমি ওয়াশরুমে যাই, তখন বাইরে থেকে কিছু একটা শব্দ শুনতে পাই। মনে হচ্ছিল যে কেউ আমার জিনিসপত্র নিয়ে কিছু একটা করছে। আপনি তো ওয়াশরুমের ভেতরে ছিলেন, তো আপনি কি করে জানলেন যে এখানে রুমের মধ্যে কেউ আপনার জিনিসপত্র নিয়ে ঘাঁটাঘাঁটি করছে? খুব আওয়াজ হচ্ছিল, মনে হচ্ছিল কেউ ড্রয়ার খুলছে, কাবার্ড খুলছে। ও, তারপর? তারপর আমি আওয়াজ দিই, কেউ কোনো সাড়া দেয় না। তখন আমার মনে হলো যে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। আমি দরজাটা খোলার চেষ্টা করি, কিন্তু খোলে না, জ্যাম হয়ে গেছিল। তো তারপরে কি হলো? তারপর হঠাৎই আমি গুলি চলার শব্দ পেলাম। আমি খুব ভয় পেয়ে যাই। দরজা ভেঙে আমি ধাক্কা মেরে বাইরে বেরিয়ে আসি। তখন আপনার ভয় লাগলো না যে যদি আপনি ওয়াশরুমের বাইরে আসেন তো আপনাকে গুলি করে দিতে পারে লোকটা? ওই সময় আমি কিচ্ছু বুঝতে পারলাম না। আমি শুধু ওখান থেকে বেরোতে চেয়েছিলাম। আর তারপর আপনি রুমের মধ্যে আসেন দরজা ভেঙে? হ্যাঁ স্যার, দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল। তার মানে খুনি দরজা দিয়ে বাইরে বেরোয়নি? স্যার, আমি তো এটাই বুঝতে পারলাম না যে এই লোকটা আর খুনিটা দুজন ভিতরে কি করে এলো। দরজা জানলা সবকিছু লক ছিল। স্যার, হতে পারে ওর কাছে এই ঘরের ডুপ্লিকেট চাবি ছিল, সেটা সাহায্যে ও ঘরের ভেতর ঢুকেছিল। যদি ওর কাছে ডুপ্লিকেট চাবি থেকে থাকে তো তাহলে ও রুমের বাইরে বেরিয়ে গিয়ে আবার দরজাটা ভেতর থেকে বন্ধ করলো কি করে? স্যার। হ্যাঁ সচিন। এই দেখুন স্যার, এসির জায়গাটা খোলা রয়েছে, তার মানে খুনি এর মধ্যে দিয়ে ঘরের ভেতরে ঢুকেছে। ও নিখিল, এই এয়ার কন্ডিশন ডার্টটা আর অন্য প্রান্তে গিয়ে দেখো তো, দেখো কিছু পাও কিনা। স্যার, আরেকটা কথা স্যার, এই দেখুন সোনাক্ষী দেবীর ব্যাগটা এভাবে খোলা অবস্থায় রয়েছে, টাকাগুলো একই রকম ভাবে পড়ে রয়েছে, আর কার্ডগুলো। মনে হচ্ছে খুনি ব্যাগের মধ্যে কিছু খুঁজছিল। মৃত লোকটা ঘেটেছিল নাকি মার্ডারার ঘেটেছিল, এখানেই তো ধন্দটা। আচ্ছা শুনুন, আপনি একটু আপনার ব্যাগটা চেক করে দেখুন তো, ওটার মধ্যে থেকে কিছু খোয়া গেল কিনা প্লিজ। স্যার, এটা নয় তো যে এই খুনটা উনিই করেছেন আর আমাদেরকে বিভ্রান্ত করার জন্য গল্প বানাচ্ছেন? শ্রেয়া, আমার মনে হয় যে মারা গেছে সেই রুমে কিছু চুরি করতে এসেছিল, আর এই খুনিও মার্ডার করার জন্য পিছু পিছু এখানে এসেছিল। আর এই রুমের থেকে ভালো জায়গা আর কি হতে পারে মার্ডার করার জন্য? দুজনে এই এয়ার কন্ডিশন ডার্ট দিয়েই ভেতরে ঢুকেছে। এসেছিল তো দুজনেই, কিন্তু ফিরে একজনই গেছে। সব জিনিসপত্র তেমনটাই রয়েছে। ও, তার মানে যে জিনিসের খোঁজেও এসেছিল সেটাকে পাইনি। বাট স্যার, আমার ব্যাগে তো এমন কিছু ছিল না যেটা ও চুরি করতে পারে। কিছু তো অবশ্যই ছিল ম্যাডাম, না হলেও নিজের প্রাণের ঝুঁকি নিয়ে এখানে এভাবে আসতো না। শ্রেয়া, এই ব্যাগে থেকে আঙুলের ছাপটা তুলে নাও আর আমাদের ডেটাবেসের সঙ্গে মিলিয়ে দেখো একবার। স্যার, আপনারা যেতে পারেন। থ্যাংক ইউ। এক মিনিট। আচ্ছা, আপনি কি একবারে স্থির নিশ্চিত যে আপনি একে আদৌ চেনেন না, কখনো দেখেননি? কখনো না। আর
ইমরান, আপনি? না না না, একদম না। একটু ভালো করে দেখে নিয়ে তারপরে বলুন। হ্যাঁ, এর মুখটা আমার কাছে চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু চেনা চেনা মনে হচ্ছে? একটু মনে করার চেষ্টা করুন, কোথায় দেখেছিলেন একে? এই লোকটা হয়তো আমাদের শুটিং এ এসেছিল, শেষ শিডিউলে। ফিল্মের শুটিং এ? ক্রুয়ের মেম্বার ছিল এ? না, ক্রুয়ের লোক ছিল না। হয়তো শুটিং দেখতে এসেছিল বা কারোর সঙ্গে দেখা করতে। শুটিং দেখতে এসেছিল আর তখন থেকেই ম্যাডামের পিছু নিয়েছে। স্যার, হতে পারে এ সোনাক্ষী ম্যামের কোনো পাগল ফ্যান আর ওনার প্রেমে পড়ে গেছে। না না শ্রেয়া, যদি ফ্যানই হতো তাহলে চকলেট দিত, লাভ লেটার দিত, আর নয়তো ওই ফুল দিত। এখানে কিছু খুঁজে এসেছিল। এনিওয়েজ, আপনারা যেতে পারেন, দরকার পড়লে কিন্তু আবার আসতে হবে আপনাদের। আচ্ছা ঠিক আছে। এমনিতে তো পর্দায় আমরা হিরো, কিন্তু আসল হিরো তো সিআইডির লোকেরা। থ্যাংক ইউ। হ্যাঁ নিখিল, আচ্ছা ওখানেই থাকো, আমরা আসছি। হ্যাঁ নিখিল। স্যার, এই এসি লাগানোর জালিটা খোলা আছে, আর এই দেখুন জুতোর ছাপও দেখা যাচ্ছে। স্যার, হতে পারে ওই দুজন লোক সোনাক্ষী দেবীর রুমে এই রাস্তা দিয়েই ঢুকেছিল, এই এসি টানেল দিয়েই। হোটেলেরই কোনো লোক জড়িত এটাতে। সে জানতো যে এসি ডার্ট দিয়ে ওই রুমটাতে কিভাবে যাওয়া যায়, আর ও এটাও ভালো করে জানতো যে ইনি কখন হোটেলে আসবেন। হ্যাঁ স্যার, সোনাক্ষী দেবী হয়তো একটু দেরি করেই ফাংশনে পৌঁছেছিল, কিন্তু এই লোকটা একদমই দেরি করেনি, একদম এক্সাক্ট টাইমে পৌঁছেছে, না তো দেরি না তো একটু আগে। তুমি কি এখানকার সিকিউরিটি ইনচার্জ? হ্যাঁ আমি। কিরকম সিকিউরিটি দাও তুমি এখানে? হ্যাঁ, যে কেউ এই এসি ডার্ট দিয়ে সেলিব্রিটিদের রুমে ঢুকে যায়, হ্যাঁ, ওখানে গিয়ে একটা খুনও করে ফেলে, আর এখানে কেউ দেখতেই পায়নি। এরকম হতেই পারে না স্যার। এই হোটেলের সিকিউরিটি এতই কড়া যে কারোর পক্ষেই এখানে অনুমতি ছাড়া আসা সম্ভব না। স্যার, এই দেখুন স্যার, জুতোর ছাপ, ছাপটা আগের দিকে যাচ্ছে। এই দেখো, ও ওখানে এসি ডাটের মধ্যে যে ময়লাগুলো ছিল সেগুলো এখানে এই ড্রেনেজের পথ দিয়েই এসছে, আর এটাই সেই একমাত্র রাস্তা যেটা দিয়ে ওরা দুজনেই সিকিউরিটিদের চোখ এড়িয়ে হোটেলের মধ্যে ঢুকতে পারে। আর স্যার, এই ম্যানহোলটার ব্যাপারে হোটেলেরই কোনো লোক নিশ্চয়ই জানবে। একটা কথা তো নিশ্চিত, ও যেই হোক না কেন হোটেলের ভেতরে এই ড্রেনের পথেই এসেছিল। এবার দেখতে হবে এই ড্রেনটা কোথায় কোথায় ওপেন আছে। এত বড় হোটেল আর এতগুলো মানুষের মধ্যে এমন একজনও কি নেই যে ওদের দুজনকে দেখেছিল? স্যার, এই হলো ডক্টর সালুখের রিপোর্ট। খুন .45 ক্যালিবারের গুলি থেকে হয়েছে। আর ওই সোনাক্ষীর পাসপোর্ট থেকে আঙ্গুলের ছাপটা পাওয়া গেল, সেটার কি হলো? স্যার, ওটা ভিকটিমের, খুনির নয়। স্যার, এই কেসটা না আমার মাথার একদম ঘেটে দিল। একটা চোর সোনাক্ষীর ঘরে কিছু একটা চুরি করতে এলো, কিন্তু সে কিছু চুরি করলো না, কারণ অন্য কোনো লোক এসেছিল, সে চোরকে মারলো এবং নিজে পালিয়ে গেল। রজত, চোরটার কাছে যে বন্দুকটা পেয়েছো সেটার ব্যাপারে কি জানতে পেরেছো? কিছুই জানতে পারিনি স্যার। গান কারোর নামে রেজিস্টার্ড নয়, রাশিয়ান গান, হয়তো স্মাগলড করা হয়ে থাকবে অথবা ব্ল্যাক মার্কেটে কেনা হয়েছে। স্যার, হ্যাঁ স্যার, এই চোরটার কোনো ক্রিমিনাল রেকর্ডও নেই আমাদের কাছে। হ্যাঁ, অবশ্য ফিল্মের শুটিং এর অনেকগুলো ছবি থেকে দেখা যাচ্ছে। এই দেখুন, স্যার, এর মানে এই চোরটা অনেক দিন ধরে ওদেরকে ফলো করছে। এর এটাও মানে হতে পারে রজত যে এটা শুধুমাত্র খুন বা চুরির মামলা নয়, এটা অন্য কোনো রহস্য, কোনো বড় রহস্য। কিছু পেলে নিখিল? স্যার, আমি সবকটা পয়েন্ট চেক করেছি, কিন্তু আমার এই ম্যানহোলটার উপর সন্দেহ হচ্ছে। কেন? এমন কি দেখলে এই ম্যানহোলে? স্যার, এর আশেপাশে জুতোর ছাপ রয়েছে, এমন মনে হচ্ছে এর মধ্যে থেকে কেউ ভেতরে গেছে। স্যার, স্যার, তাছাড়াও সন্ধে হয়ে গেলে এই রাস্তাটা একদম ফাঁকা হয়ে যায়, যে কেউ ইজিলি যাতায়াত করতে পারে। এই বাইকটা অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে, এর মধ্যে বোম ঠোম রাখা নেই তো? হ্যাঁ ভাই, তুই ঠিক বলেছিস, লোকেদের এখন আর ভরসা করা যায় না। কি ব্যাপার, কি কথা বলছো তোমরা দুজন? আমরা সিআইডির লোক। ভালো হলো স্যার আপনারা এসে গেলেন। দেখুন না, এই বাইকটা কখন থেকে পড়ে রয়েছে এখানে, কে জানে কার এটা।
নিখিল, এই বাইকের বডি থেকে আঙুলের ছাপ তুলে নাও আর ফরেন্সিক ল্যাবে ছাপগুলোকে ম্যাচ করে দেখো। আর সচিন, আরটিও থেকে খোঁজ নাও এই বাইকটার মালিককে। স্যার, সূর্যর কাছে যে বাইকটা ছিল সেটা কোনো প্রণবের নামে রেজিস্টার্ড ছিল, যা গত সপ্তাহে চুরি হয়ে গিয়েছিল উমঙ্গ সেবা ব্যাংকের সামনে থেকে। কোন ব্রাঞ্চের সামনে থেকে? বিদ্যাধর নগর ব্রাঞ্চ। স্যার গত মাসে তো ওই ব্যাংকে ডাকাতি হয়েছিল 8 তারিখে। কিন্তু স্যার ওই দিনকে তো এই বাইকটাও চুরি হয়েছিল। স্যার, আবার এই খুনোখুনিটা টাকার ভাগ বাটোয়ারার জন্য নয় তো? হতে পারে যে মেরেছে আর যে মরেছে দুজনেই সামিল ছিল এই ব্যাংক রবারিতে। সেটা তো ওই ব্যাংকে গেলেই জানা যাবে। বিদ্যাধরনগর ব্রাঞ্চে সিসিটিভি ফুটেজ চেক করো। আরে সাহস দেখো একবার এটার! চুরি করার পরে ক্যামেরাটাকে আবার হাত দেখিয়ে চলে গেল। স্যার এরা তো মাস্ক পরে আছে, তাই চিনতে পারার কোনো ভয়ই নেই। আচ্ছা, ফুটেজটাকে রিওয়াইন্ড করো তো। আগে স্যার যেই গুলি চললো ব্যাংকের মধ্যে হই হুল্লোড় শুরু হয়ে গেল, সবাই ভয় পেয়ে গেছে। কিন্তু স্যার এই মেয়েটা শুধু ভয় পাচ্ছে না, আরে ওকেই দেখছে। কিছু একটা ইশারাও করলো আবার। এ আবার এদের সাথেই জড়িত নয় তো? ব্যাংকের বাইরের ফুটেজ দেখাও তো, এই ডাকাতিটা হওয়ার আগের ফুটেজ। হ্যাঁ, দেখাচ্ছি। এখানে একটু পজ করো। আর ডাকাতির সময়ের ব্যাংকের ভেতরের ফুটেজটা দেখাও। ওই একই গেঞ্জি এখানেও পড়ে আছে, দুজনের মধ্যে একটা ওই ছেলেটা। প্লে করো। এক মিনিট পজ করো। এই লোকটার মুখে জুম করো। এ তো ড্যানি দেখছি। ড্যানি? আপনি চেনেন একে? হ্যাঁ, ছোটখাটো চুরি করতো, পকেট মারতো, ছোটখাটো চুরি চামারি করতো। আর একটা মার্ডার কেসে সরকারি সাক্ষীও হয়েছিল। আমি ভাবছিলাম শুধরে গেছে, কিন্তু এ তো দেখছি অপরাধের পথে এগিয়ে গেছে আরো। প্লে করো আবার। স্যার, এটা ব্যাংকের বাইরে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে করছেটা কি? স্যার দেখে মনে হচ্ছে বোধহয় কারোর জন্য অপেক্ষা করছে। এখানে একটু পজ করো, রিওয়াইন্ড করো। যখন ও পকেটে হাত ঢোকাচ্ছে ফোন বের করতে, ওইখানে পজ করো। আর এই সময়ে ব্যাংকের ভেতরের ওই ফুটেজটা দেখাও। এই মেয়েটাও এই সময় কাউকে ফোন করছে, বোধহয় ড্যানিকেই। এই মেয়েটা জড়িত আছে এতে। কিন্তু এই মেয়েটা আসলে কে? সে কথা তো ড্যানিই বলে দেবে। আচ্ছা দাদা, এই আমরা ড্যানিকে খুঁজছি। ড্যানি? এটা কি কোনো নতুন ড্রিঙ্ক স্যার? আগে সবটা শোনো, আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? এই হলো ড্যানি, দেখেছো একে? হ্যাঁ স্যার, আমি চিনি একে। ইনি রোজ এখানে আসতেন, কিন্তু দুদিন থেকে এখানে আসছেন না। একা আসে না, কাউকে সাথে নিয়ে আসে। স্যার সবসময় একাই আসতেন, কেন কোনো গন্ডগোল নাকি? স্যার ওই মেয়েটাকে দেখুন, পিঙ্ক ড্রেসে। স্যার এই মেয়েটা তো ওই মেয়েটাই যাকে ব্যাংকের সিসিটিভি ফুটেজে দেখছিলাম। তাহলে এর মানে হচ্ছে যে ড্যানি এই মেয়েটার সঙ্গে দেখা করতে আসে, আর এরা দুজনে এই ব্যাপারের সঙ্গে যুক্ত। এক মিনিট, এক্সকিউজ মি। এই যে মেয়েটার সামনে ডান্স করছে পিঙ্ক ড্রেস পরে, ওই মেয়েটার নাম কি? ওনার নাম শিনা। হ্যাঁ স্যার, উনি 1.5 মাস আগে এখানে জয়েন করেছেন। তুমি একে দেখেছো ড্যানির সাথে কথা বলতে? অনেকবার দেখেছি, ড্যানির পছন্দের ডান্সারও। ও, এবার আমাদেরকে ড্যানির কাছে
ওর এই ভালোবাসার প্রিয় ডান্সারই পৌঁছে দেবে, শিনা। স্যার, এ তো কোনো বাংলোতে যাচ্ছে। গিয়ে দেখা যাক। স্যার, গুলির আওয়াজ। শিনা, 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 শিনা। অ্যাম্বুলেন্স? হ্যাঁ, সমতানগর, বাপু রোড 256। তাড়াতাড়ি আসুন, আর্জেন্ট খুব। শিনা, শিনা, আপনাকে কে গুলি করেছে? বলুন কে সে, প্লিজ বলুন। শিনা, শিনা। স্যার, শি ইজ ডেড। মাই গড। স্যার, ও পালিয়ে গেছে। এক্ষুনি মারা যাওয়ার আগে রিনা নামে কারোর নাম নিয়েছে। একটা কাজ করা যাক, এই বাড়িটা আর ভালো করে তল্লাশি না হোক। বাড়িতে নিশ্চয়ই আমরা এমন কিছু পাবো যেখান থেকে রিনার ব্যাপারে আমরা জানতে পারবো। রিনা একজন অনেস্ট এবং অ্যাক্টিভ অফিসার ছিল। ও ছদ্মবেশে ডান্সার সেজে কাজ করছিল ওই বারে। ইয়েস স্যার। আর রিনা ওই ব্যাংক ডাকাতিতে শামিল হয়েছিল যাতে ও ড্যানি আর তার গ্যাংয়ের বিশ্বাস অর্জন করতে আর পারে। ওই মনীষ, যার লাশ আমরা হোটেলের রুমটায় পাই, সেও তো একজন পুলিশ অফিসার ছিল। স্যার, হয়তো গ্যাংয়ের লোকেরা জেনে গেছিল ওদের আসল পরিচয়, তাই হয়তো এদের দুজনকে মেরে দিয়েছে। হতে পারে, হতে পারে। এই মনীষের বাড়িতে গিয়ে খুব ভালো করে দেখতে হবে, খুব ভালো করে। আরে আপনারা? আমরা সিআইডি অফিসার। আচ্ছা, আপনি কে? আমি মনীষের স্ত্রী। আসলে আমরা মনীষের ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করতে এসেছি। আসুন, ভেতরে আসুন। হ্যাঁ, বলুন, কি জিজ্ঞেস করার আছে আপনাদের? আসলে আমাদের এটা বলতে খুবই খারাপ লাগছে যে আপনার স্বামী মনীষকে হত্যা করা হয়েছে। না, এটা হতে পারে না, এটা হতে পারে না। মনীষের খুন হতে পারে না। আপনি প্লিজ নিজেকে সামলান, প্লিজ। আমি জানতাম যে এই পুলিশের ডিউটি আমার থেকে আমার স্বামীকে একদিন ঠিক কেড়ে নেবে। ম্যাডাম, এটার জন্য তো আপনার গর্ব হওয়া উচিত যে আপনার স্বামী মনীষ অন্যায়ের বিরুদ্ধে লড়তে লড়তে দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন। আপনি কোন এরকম মিশন সম্পর্কে জানেন যেখানে মনীষ একজন আন্ডারকভার কপ হয়ে কাজ করছিল? আন্ডারকভার কপ? আগে হ্যাঁ। না, আমি এরকম কোনো মিশনের ব্যাপারেই জানি না। উল্টে মনীষ তো আমাকে বলেছিল যে মনীষের ট্রান্সফার নাগপুরে হয়ে গেছে আর খুব তাড়াতাড়িও আমাকে ওর কাছে ডেকে নেবে। হ্যাঁ, আমরা বুঝতে পারছি। এই কাজটাই আসলে এরকম, যেখানে সবসময় বাড়ির লোকেদেরও সবকিছু বলতে পারা যায় না। স্যার, ভিতর থেকে মনীষের এই ডায়েরিটা পেলাম। 17 জুলাই যেদিন ও মারা গেল সেই দিন জনসন নামের একটা লোকের সাথে দেখা করার কথা ছিল। এই দেখুন, অ্যাপয়েন্টমেন্ট টাইমটাও লেখা আছে। জনসন? আপনি কোনো জনসন নামের লোককে চেনেন? না, আমি এই নামটা প্রথমবার শুনছি। ও, তাহলে হতে পারে যে এই জনসন নামটাও মনীষ আর শিনার নামের মতো কোনো সিক্রেট নাম হতে পারে।
কোনো আন্ডার কভার কপের যারা এই কেসটার ওপর কাজ করছে। স্যার তার মানে মনীষা সিনার পরে এবার জনসনেরও জীবনের বিপদ রয়েছে। হতে পারে পুরবি, আমাদের জনসনকে যেভাবেই হোক বাঁচাতেই হবে। স্যার জনসন্স নামে এরকম কোনো লোক তো আমাদের ডিপার্টমেন্টে নেই। এমনও হতে পারে ওর আসল নাম অন্য কিছু, আর এই জনসন্সটা শুধু ছদ্মনাম, হয়তো রিনা আর মনীষের মতো। রিনা আর মনীষকে তো আমি রেকমেন্ড করেছিলাম, কিন্তু জনসন্স নামে কোনো লোক তো এই মিশনে ছিল না। হতে পারে ও কোনো ইনফর্মার। না, ওদের এই মিশনের খবর কোনো ইনফর্মারের কাছে ছিল না। হতে পারে এই জনসন কারোর নামই নয়, এই জনসন্স কোনো ধাঁধা হয়তো, আর এই নামের মধ্যেই কোনো ইনফরমেশন আছে। জনসন্স নামের ধাঁধা? আমার তো মাথা ঘুরে গেল স্যার। একটা শব্দের ধাঁধা আবার কি করে হয়? হতেই পারে ফ্রেডি। পূর্বে একটা কাজ করো, প্যাডটা নাও, জনসন্স লেখো। জে অ্যালফাবেট নাম্বার 10, ও অ্যালফাবেট নাম্বার 15, এইচ 8, এন 14, এস 19, ও 15, এন 14 আর এস 19। ও বাবা, এত বড় নাম্বার! টেলিফোন নাম্বার? এত বড় নাম্বার টেলিফোন নাম্বার হতে পারে না ফ্রেডি। এক কাজ করো, সংখ্যাগুলোকে যোগ করো। স্যার 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা নাম্বার। মোবাইল নাম্বার? মোবাইল নাম্বার হতে পারে, কল করে দেখতে হবে। হ্যালো, ম্যারেজ হেল্পলাইনে আপনাকে স্বাগত। ম্যারেজ হেল্পলাইন? হ্যাঁ স্যার, লজ্জা পাবেন না স্যার। বিবাহিত জীবনে অনেক সমস্যাই হয়ে থাকে, অনেক কষ্টও থাকে স্যার, তার সমাধান করে দেবো। সরি, রং নাম্বার। স্যার হতে পারে জনসন কোনো জিনিসের পাসওয়ার্ড বা কারোর অ্যাড্রেস। হ্যাঁ পুরবি, অ্যাড্রেস হতে পারে। আপনারা কোন নাম্বারটা পেলেন দেখান, আমি আমার কম্পিউটারে ফেলে দেখছি তাতে কোন ঠিকানা দেখায়। এই নিন। ওকে। এই কম্বিনেশন থেকে 4টে অ্যাড্রেস পাওয়া যাচ্ছে, তার মধ্যে 2টো ঘর তো আগেই ভাঙা হয়ে গেছে। আর বাকি 2টো বাড়ি? আর বাকি 2টো ঘরের মধ্যে একটা অ্যাড্রেস এমআই রোডের একটা জুতোর দোকানে। না, ওটা হতে পারে না। 4 নম্বরটা? আর অন্যটা হাউস নাম্বার 16, প্লট নাম্বার 85। স্যার জায়গাটা তো একদম ফাঁকা। পুরবি, এই জায়গাটা কারোর লুকোনোর জন্য একদম আদর্শ। এই কেসটাতে আগে যাওয়ার সূত্র আমরা এখান থেকেই পাবো। স্যার আমার মনে হয় মনীষ এখানে বসেই কাজ করতো। পুরবি, দেখো কিছু পাও নাকি? স্যার হ্যাঁ পুরবি। স্যার এই কম্পিউটার তো লকড, পাসওয়ার্ড চাইছে। এই মনীষের নামটা দিয়ে দেখো। ফেইল্ড স্যার। শিনা না। আচ্ছা রিনার নামটা দাও। ফেইল্ড স্যার। স্যার জনসন না স্যার। স্যার এই পাসওয়ার্ডটা হকাই না তো? হকাই? হ্যাঁ স্যার, সেই সিক্রেট মেশিনের নাম যাতে এই লোকগুলো কাজ করছিল।
খুলে গেছে স্যার। আরে পুরবি, তুমি তো ভীষণ ইন্টেলিজেন্ট। দেখো তো এর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ ফাইল রয়েছে? হ্যাঁ স্যার, এর মধ্যে একটা ফাইলে লেজার এন্ট্রি আছে ইম্পোর্ট এক্সপোর্টের। ইম্পোর্ট এক্সপোর্ট? এই পুরো ব্যাপারটা স্মাগলিং এর নয় তো? স্মাগলিং? কোন জিনিসের স্মাগলিং স্যার? সেটা তো এই কম্পিউটারটাকে খোলার পরই জানতে পারবো। ফাইলটা খুলে দেখো তো। স্যার, এই গ্যাংটা তো অপরাধের চোরাবালিতে একদম ডুবে আছে। অস্ত্রের সাপ্লাই, স্মাগলিং, হিউম্যান ট্রাফিকিংও। কিন্তু এই গ্যাংটার নাম কি? স্যার জকোটা গ্যাং। জকোটা গ্যাং? কিন্তু এই গ্যাংটার নাম তো আগে কখনো শুনিনি। হ্যাঁ স্যার, এই দেখুন, এই গ্যাংয়ের কিছু বিশেষ লোকেদের নাম লেখা আছে। কাল্লু এই গ্যাংয়ের বাঁ হাত আর গগা ডান হাত। হ্যাঁ, কিন্তু এই গ্যাংটার লিডারটাকে, তার নাম তো লেখা নেই। স্যার হতে পারে যে রিনা আর মনীষ এই খোঁজেই লেগে রয়েছে, এই গ্যাংয়ের লিডারের খোঁজে, কিন্তু ওদেরকে খুঁজে পাওয়ার আগেই দুজনে শহীদ হয়ে যায়। স্যার, এখানে এই ব্ল্যাক বুক বলে কি লেখা আছে? মনে হচ্ছে এর মধ্যে ওদের সমস্ত কালো কাজের ডিটেলস রয়েছে। খোলো তো এটাকে পুরোপুরি। স্যার, স্যার পৃথিবীর কোথায় কোথায় কিসে কিসে ওদের কালো টাকা লুকোনো রয়েছে সবকিছু লেখা আছে স্যার এতে। স্যার, এই অফিসারেরা ভীষণ ভালো কাজ করেছে। যদি এই অপরাধীদের টাকা বাজেয়াপ্ত হয় তাহলে এরা পঙ্গু হয়ে যাবে আর সমাজে কখনোই আতঙ্ক ছড়াতে পারবে না। হ্যাঁ পঙ্কজ, ওনাদের আত্মত্যাগকে আমরা এভাবে নষ্ট হতে দেব না। এই চকোটা গ্যাংকে আমরা শেষ করে দেব। স্যার এতে আর একটা ফাইল আছে ব্লুপ্রিন্ট নামে। এটা তো কোনো বিল্ডিং এর ডিজাইন মনে হচ্ছে। আর এই নকশাটাতে ডেটও আছে 23শে জুলাই। 23শে জুলাই কি এখানে কিছু হয়েছিল? স্যার আমরা যদি এই নকশাটা মিউনিসিপ্যালিটি অফিসে দেখাই, ওখান থেকে জানতে পারা যাবে যে বিল্ডিংটা কোনটা আর 23শে জুলাই এখানে কি হয়েছিল। এক্সকিউজ মি, এই ক্লাবের ম্যানেজার কে? হ্যাঁ স্যার, আমি। হ্যাঁ স্যার, আমি কিভাবে সাহায্য করতে পারি আপনাদের? আমরা সিআইডি থেকে এসেছি। 23শে জুলাই আপনাদের ক্লাবে কোনো বিশেষ ঘটনা ঘটেছিল? হ্যাঁ ইয়েস ম্যাম, 23 তারিখে আমাদের ক্লাবে আগুন লেগে গিয়েছিল। আগুন? আগে হ্যাঁ, আমাদের তো ভাগ্য ভালো যে ইন্স্যুরেন্স ছিল, তা না হলে লাখ টাকার লোকসান হয়ে যেত। আচ্ছা, এই ক্লাবে আগুন লাগলো কি করে? স্যার অ্যাকচুয়ালি ওই শর্ট সার্কিট হয়ে গিয়েছিল। এই আগুনটা আপনার ক্লাবের কোনো লোকই লাগায়নি তো? না না স্যার, এরকম কেন কেউ করবে? সেটাই খোঁজ খবর করার জন্য আমরা এখানে এসেছি। এই ছবিটাকে ভালো করে দেখুন। এই লোকটা কি আপনাদের ক্লাবে ছিল যখন আগুন লেগেছিল? হ্যাঁ স্যার, হ্যাঁ, এই কুলভূষণ স্যারের সঙ্গে এসেছিল। কে কুলভূষণ? স্যার এই ক্লাবের মালিক। এবার ভালোই ভালোই বলে দাও তো, ড্যানি আর জকোটা গ্যাংয়ের সঙ্গে তোমার কিসের সম্পর্ক আছে? ড্যানি, জাকোটা গ্যাং, এদের নাম তো আমি প্রথমবার শুনলাম। দেখুন কুলভূষণ বাবু, এই নামটা আপনি প্রথমবার শুনেছেন না শেষবার সেটা আমি জানি না, কিন্তু 2 মিনিটের মধ্যে সব সত্যিটা আপনি যদি না বলেন তো আমি কথা দিচ্ছি এরপর থেকে না আপনি কিছু বলতে পারবেন আর না শুনতে পারবেন। কি জানেন আপনি? স্যার, স্যার, বেশ কয়েক বছর ধরে আমি এই গ্যাংটার সাথে যুক্ত আছি। গত বছর আমার ছেলেকে এই লোকগুলো খুন করে দিয়েছে ওর নামে বিশ্বাসঘাতকের অভিযোগ এনে। আমি বিদ্রোহ করেছিলাম, গ্যাংটাও ছাড়তে চেয়েছিলাম স্যার, কিন্তু স্যার ওরা আমাকে মারার হুমকি দিয়েছিল। নিজের জোয়ান ছেলেকে হারিয়েছেন আপনি, আর তারপরেও আইনের সাহায্য না নিয়ে তাদের সঙ্গে যুক্ত হয়ে থাকলেন যারা আপনার ছেলেকে মেরেছে। বলো, গ্যাংয়ের বস সে কে? তাকে কেউ চেনে না স্যার, ওকে তো কেউ আজ অব্দি দেখেনি স্যার। আমি শুধু উদয়ের সঙ্গে কথা বলতাম, ওই আমাদের গ্যাংয়ের কমান্ডার ছিল স্যার। আর এই ব্ল্যাক বুক, এই ব্ল্যাক বুকটা কি? ব্ল্যাক বুক স্যার, ব্ল্যাক বুক একটা মেমোরি কার্ড যাতে আমাদের গ্যাংয়ের সমস্ত তথ্য আছে। সেদিন যখন আমার ক্লাবে আগুন লেগেছিল আমরা সেই ব্যাপারেই কথা বলছিলাম, কিন্তু স্যার কেউ একজন আগুন লাগার সুযোগ নিয়ে ওই মেমোরি কার্ডটা চুরি করে নিয়ে যায় স্যার। তখন থেকে আমাদের গ্যাং ওই মেমোরি কার্ডটা পায়নি স্যার। আচ্ছা, তাহলে অভিজিৎ, এর মানে হলো ওই আগুন মনীষই লাগিয়েছিল যাতে ওই ব্ল্যাক বুকটা চুরি করতে পারে। ব্ল্যাক বুকটা চুরি করে ক্লাব থেকে পালিয়ে যায় আর ওকে ধরার জন্য জাকোটা গ্যাংয়ের লোক ওর পিছু নেয়। আর তারপর মনীষ পৌঁছে যায় ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাইয়ের পার্ট 2 সেটে ওই ব্ল্যাক বুকটাকে লুকোনোর জন্য, যেটা হয়তো সোনাক্ষীর জামা কাপড় বা গয়নার মধ্যে লুকিয়েছিল। হ্যাঁ রজত, ওই জন্যই তো সোনাক্ষীর ঘরে ফিরে এসেছিল ওই ব্ল্যাক বুক খোঁজার জন্য।
ও তো ব্ল্যাক বুকটা খুঁজে পায়নি, জাকোটাগাংয়ের লোক ওকে মেরে ফেলে। অভিজিৎ, এখনো ব্ল্যাক বুকটা ওই ঘরেই আছে, ওখানেই, সোনাক্ষীর ফিল্মি ড্রেসে বা গয়নার সঙ্গে। এই তাড়াতাড়ি খোঁজ রে, নইলে সিআইডি চলে আসবে। না বস, না কাপড় জামায় আছে না গয়নার মধ্যে। কে জানে এই মনু এই কালো ডায়েরিটা কোথায় রেখেছে। এত দায়সারা ভাবে খুঁজলে তোরা ব্ল্যাক বুক কিভাবে পাবি? এই দেখ। বাহ বাহ ওস্তাদ, তুই দারুণ কাজ করেছো। সেই জন্যই তো বলি আমি হলাম তোদের গুরু আর তোরা আমার চেলা। আর তোর মতো দু চারটে গুরু আমি পকেটে নিয়ে ঘুরে বেড়াই। আমি জানতাম দয়া তুমি আমাকে খুঁজতে খুঁজতে এখানে ঠিক পৌঁছে যাবে, কিন্তু আজ দয়া তো গেল। স্যার আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি, গুলি ছুঁয়ে চলে গেছে। বন্দুকটাতে চল। এবার বল, কে বড়, তুই না আমি? ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, আমি অপরাধের জগতে আর কখনো পা রাখবো না, প্লিজ আমায় ক্ষমা করে দিন। মেমোরি চিপ, মেমোরি চিপ কোথায়? দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। রবি, সাবধানে রাখো এটাকে। স্যার। এবার মুখোশটা খোল, খুলে ফেল। ডেনে তুই আমার থাপ্পড় খেয়েও শোধরাসি তুই না? না স্যার, স্যার থাপ্পড় মারবেন না স্যার, থাপ্পড় মারবেন না, আর মারবেন না স্যার, থাপ্পড় মারবেন না। তোর বস কে বল, তোর বস কে বল। আমি জানি না স্যার, জানি বলবি না। স্যার আমি জানি না স্যার, স্যার আমার ছেড়ে দিন। বল না হলে মারবো। ছেড়ে দিন স্যার, আমি জানি না স্যার, আমার ছেড়ে দিন। আমি জানি না স্যার, আমার ছেড়ে দিন। কার কল এটা? মেসেজ এসেছে স্যার, মেসেজ। ফোনটা দেখা। ব্ল্যাক বুক পাওয়া গেল কিনা? বড় উতলা দেখছি তোর বস ব্ল্যাক বুকটা পাওয়ার জন্যে। হ্যাঁ, চলো আমি রিপ্লাইটা করে দিই। 1 ঘন্টার মধ্যে শহরের বাইরে জঙ্গলে এসো। স্যার, মনে হচ্ছে ড্যানির বস এসে গেছে। ঝাঁপিয়ে পড়বো উপরে? না ফ্রেডি, এক্ষুনি নয়, আগে একটু কাছে আসতে দাও। স্যার এ তো সারিকা, মনীষের ওয়াইফ। যেই পুলিশের ডিউটি আমার থেকে আমার স্বামীকে একদিন ঠিক কেড়ে নেবে। যার স্বামী শহীদ হয়ে গেছে সে অপরাধীদের সাথে যুক্ত। সব হচ্ছেটা কি?
হয়েছে ড্যানি? তোমার মুখটা এরকম শুকিয়ে গেছে কেন? আর বলো না, এই সিআইডির লোকেরা তো আমার পিছনেই পড়ে গিয়েছিল, কিন্তু আমিও ওদের ছাড়িনি, পুরো শুইয়ে দিয়েছি ওই দৈত্যের মতো দয়াটাকে। আরে দয়া স্যার কি বলছে শুনুন একবার, দিয়ে বল। একদম সামনে যাও না। সাবাস ড্যানি, সাবাস। আমি জানতাম ওই সমস্ত সিআইডি লোকেরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আচ্ছা, ওই ব্ল্যাক বুকটা কই? অসাধারণ। এসব কি হচ্ছে? এই মেমরি কার্ডটাতে তো কিছুই নেই। ঠিক তোমার মাথার মতো। আমি জানতাম না যে আমার আশেপাশের লোকেরা বিশ্বাসঘাতকতা করবে। ভুলেও গুলি চালিও না, না হলে জেলে যাওয়ার পরিবর্তে সোজা উপরে যেতে হবে। সিআইডি থেকে পালাচ্ছিস? হ্যাঁ, আমি মনীষের স্ত্রী নই। ওই দিন যখন আমি মনীষের ঘরে ব্ল্যাকবোর্ড খুঁজতে গিয়েছিলাম, তখন সেখানে হঠাৎ সিআইডি এসে যায়। আর তুমি নিজের পরিচয় মনীষের স্ত্রী বলে দাও। হ্যাঁ, কিন্তু মনীষ খুব চালাক ছিল। ও নিজের ঘরে ব্ল্যাকবুক লুকিয়েই রাখেনি। তারপর তুমি কি করলে? তারপর আমি আমার গ্যাংয়ের লোকেদের ব্ল্যাকবুক খুঁজতে বলি। তোমার গ্যাং তো খতম হয়ে গেছেই, এবার তোমার বসকেও ধরবো। আমাদের বসের খবর তো আমরা এখনো পর্যন্ত জানি না। ব্ল্যাক বুকের সাহায্যে আমরা তোমার বসের খবর তো নিয়ে নেব। ততদিন পর্যন্ত তোমাদের ঠিকানা জেলেই হবে।